সবাইকে স্বাগতম। আজকে আমরা ৪৯তম স্পেশাল বিসিএস এর ভাইবা প্রস্তুতি নিয়ে একটু আলোচনা করব। আর তার আগে আমি সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি, বিশেষ করে যারা ৪৯তম স্পেশাল বিসিএস এ টিকতে পেরেছেন। আসলে অনেকগুলো প্রতিযোগীর মধ্যে থেকে আপনারা যে টিকতে পেরেছেন সেটা একটা বিশাল আসলে অ্যাচিভমেন্ট বলতে পারি আমরা, যে এবং আপনাদের চাকরি হওয়ার রেশিও হয়তো আপনারা অলরেডি আইডিয়া করে ফেলেছেন যে আপনাদের চাকরি হওয়ার হার কিন্তু অনেক হাই। বিশেষত যারা ভাইভাতেই একটু ভালো করবেন তাদের জন্য কিন্তু চাকরিটা বলা যায় অনেকটাই নিশ্চিত। তো আমাদের যে আজকে বিষয়ভিত্তিক অংশ সেটা হচ্ছে মনোবিজ্ঞান, এবং আমরা জানি যে ইতিমধ্যে আপনাদের ভাইবার ডেট হয়ে গিয়েছে। তো যেহেতু এটা একটা বিশেষ ক্যাডারের জন্য আপনারা ভাইবা দিবেন, সেহেতু আমার কাছে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের সাবজেক্টিভ যে জ্ঞান বা নলেজ যেটাই বলি না কেন, সেটা কিন্তু আপনাদের পরিষ্কার এবং খুবই একটা সুন্দর ধারণা থাকতে হবে সাবজেক্ট সম্পর্কে। কারণ আপনার নিয়োগই হচ্ছে এই সাবজেক্টের জন্যই, সাইকোলজি। এবং আপনারা যেটা হবেন যে একাধারে আপনারা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অফিসার হবে, এবং আরেকটা বলা যায় যে আপনাদের শ্রেণীকক্ষে আপনাদের কিন্তু টিচার হিসাবেও আপনাদের উপস্থাপন করতে হবে। তো যেহেতু আপনারা একটা পরীক্ষা দিয়ে এসেছেন এবং সেখানে আপনারা যারা ভালো করেছেন নিশ্চয়ই তারাই শুধু টিকেছেন, আশা করি আপনারা সবাই কিন্তু এই চাকরিটার জন্য যোগ্য। হয়তো পদের স্বল্পতার কারণে আপনারা সবাই চাকরিটা পাবেন না, বাট যেহেতু এখনও সুযোগ আছে সেভাবে নিজেকে উপস্থাপন করার বা প্রকাশ করার, সেহেতু অবশ্যই আপনাদের প্রস্তুতিটা কিন্তু সেভাবেই নিতে হবে। তো আজকে আসলে খুবই একটা মানে আনসার্টেন বলা যায়, যে যেটার কোনো সিলেবাস নাই এবং আপনার ভাইবা কেমন হবে, কিসের উপর হবে সেই সম্পর্কে কিন্তু আগাম কোনো ধারণা দেওয়ার ওইভাবে সুযোগ নাই। তবে যেহেতু স্পেশালি অনেকগুলো ভাইবা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে, আমার কিছু মতামত আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে আপনি ভাইভাতে আপনি যেহেতু মনোবিজ্ঞানের, এবং মনোবিজ্ঞান বিষয়ে যদি আপনার ক্লিয়ার ধারণা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাইভায় নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং যারা ভাইবা নিবেন, মানে যেসব এক্সামিনাররা ভাইবা নিবেন, তারা কিন্তু আপনার অন্য বিষয়ে বা পৃথিবী সম্পর্কে আপনার ধারণা খুব কম থাকাটাই স্বাভাবিক, কারণ আমরা তো সব কিছু একার পক্ষে বা সব কিছু সম্পর্কে সেইভাবে গভীরভাবে জানার আমাদের সুযোগ নেই। বাট আপনি যে সাবজেক্টে এতদিন পড়াশোনা করে এসেছেন, অনেকেই হয়তো অনার্স শেষ করেছেন, অনেকেই মাস্টার্স শেষ করেছেন, সুতরাং আপনার সাবজেক্ট সম্পর্কে যদি আপনার ধারণা পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু তারা আপনাকে সেভাবে নাম্বার দিবেন না। হ্যাঁ, এবং আপনারা জানেন যে আপনাদের নাম্বার হচ্ছে 100 ভাইভাতে, এবং এখানে এই 100 নাম্বারের ভিতরেই কিন্তু মানে অনেক চেঞ্জ হয়ে যাবে। আপনি হয়তো এমসিকিউ বা যেটা আমাদের অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে 200 নাম্বারের পরীক্ষা অনেক ভালো করেছেন, বাট ভাইভাতে আপনি অনেক কম নাম্বার পেলেন, আপনার কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনাটা কী হবে, অনেকটা কমে যাবে। কারণ এখানে যেহেতু 200 মার্কের পরীক্ষায় কিন্তু ব্যাপক কম্পিটিশন হয়েছে, হিউজ পরীক্ষার্থী আপনারা, এবং ওইখানে মোটামুটি সবাই ভালো করেছে। তো এখন যারা ভাইভাতেই ভালো করবেন তাদেরই কিন্তু চাকরিটা হবে। সুতরাং এই ভাইভাটা আমরা কিভাবে ভালো করব, আসলে প্রস্তুতিটা কিভাবে নিব, কোথা থেকে কোশ্চিন আসতে পারে, বা আমার যেসব প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স রয়েছে বিভিন্ন ভাইবা দেওয়ার ক্ষেত্রে, বিশেষত আমি অন্য বিষয়ে যাব না, আমার সাবজেক্টিভ কি কি প্রশ্নগুলো হতে পারে সেগুলো সম্পর্কে আমি একটু ধারণা দিব। আর অ্যাজ এ স্টুডেন্ট অফ সাইকোলজি আপনার কিছু রেসপন্সিবিলিটিস আছে, আপনি শুধু একজন টিচার হিসেবেই কিন্তু জয়েন করবেন না। অবশ্যই মনোবিজ্ঞানের সাথে কিন্তু কলেজের বা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানেই আপনি জয়েন করেন না কেন, সেই কর্মপরিবেশে কিন্তু আপনার অ্যাজ এ সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানী হিসেবে অনেকগুলো দায়িত্ব রয়েছে। তো সেই বিষয়গুলো নিয়েই আসলে আজকে আলোচনা করবে, এবং এই বিষয়গুলোর উপরেই কিন্তু ভাইভাতে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে। কারণ যেহেতু এটা একটা বিশেষ বিসিএস এবং
সাবজেক্ট এক্সপার্ট হিসাবে কিন্তু অবশ্যই মনোবিজ্ঞানের কোনো না কোনো বিশেষজ্ঞ থাকবেন আপনাদের ভাইবা বোর্ডে। তো মনোবিজ্ঞানের খুবই সিম্পল এবং খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের একটু ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তো আমি যাচ্ছি, আসলে আমার পরিচয়টা অলরেডি আপনারা সবাই জানেন, কারণ ইতিমধ্যে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি আপনাদের। আমি হচ্ছে দীপঙ্কর চন্দ্র রায়, প্রভাষক মনোবিজ্ঞান। আমি কর্মরত আছি ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিস, নানদে। আমি 35তম বিসিএ সাধারণ শিক্ষায় জয়েন করেছি। আমার মেধাক্রম ছিল প্রথম। তো সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আজকে কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করব। তো মনোবিজ্ঞানের ভাইভা, আপনারা ধরেন যে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের পরীক্ষা হবে না, ধরেন আপনার পুরো পরীক্ষাটাই মনোবিজ্ঞান নিয়েই হবে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন? আমাদের বিষয় কোড 171, এটা হয়তো আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখলাম যে ভাইভা টোটালি আনসার্টেন, আনপ্রেডিক্টেবল। আপনার কি কোশ্চিন হবে সেটা কিন্তু কখনোই বলা যাবে না। বিসিএসটাই আসলে আনপ্রেডিক্টেবল, কিন্তু সেখানে ভাইবার কথা স্পেশালি বলতেই হয়। আপনাদের মোড নম্বর হচ্ছে 100। দেখা গেল 200 নম্বরের মধ্যে আপনি 140 পেয়েছেন, ভাই আপনি পেলেন 100-তে 60 নাম্বার। আবার আরেকজন দেখা গেল 200 নম্বরের মধ্যে পেয়েছে 120, কিন্তু ভাই সে পেয়ে গেল 80, 85 বা 90, সেই কিন্তু চাকরিটা নিয়ে নেবে। তো এই জন্যই এখানে একটু গুরুত্ব দিতে হবে। আমি একটু জাস্ট পিকচার দিয়েছি যে আসলে অনেকেরই হয়তো আপনাদের ভাইবা দেওয়ার এক্সপেরিয়েন্স রয়েছে। তো তারপর আমি বলি যে সিনারিওটা কীরকম হতে পারে একটা ভাইবা বোর্ডের। ভাইবা বোর্ডের জাস্ট এরকমই হবে। এখানে হয়তো 3 জন ব্যক্তি আছেন সামনে, আপনাদের ওখানে আরও বেশি থাকতে পারেন, অ্যাটলিস্ট 3 জন তো থাকবেনই, হয়তো 5 জন থাকতে পারেন, 4 জন থাকতে পারেন, এবং তাদের সামনে কিন্তু আপনাকে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, যেহেতু এটা একটা আপনি অ্যাজ এ প্রফেশন হিসেবে আপনি কলেজে জয়েন করেন, অফিসে জয়েন করেন, বাট বিসিএ সাধারণ শিক্ষা ক্যাডারের প্রথম এবং প্রধান দায়িত্বই হচ্ছে কিন্তু আপনার কি শিক্ষকতা করা বা শিক্ষা দেওয়া বা লেসন তৈরি করা, প্রশ্নপত্র তৈরি করা, সেগুলো বিষয়ে। তো আমরা টপিকস ভিত্তিক একটু দেখি যে আসলে আমাদের কোন কোন কোশ্চিনগুলো আসতে পারে। ঠিক আছে, সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদের ভাইবার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জেনারেল সাইকোলজি। আমি কিন্তু প্রথমেই বলেছি যে আপনি সারা বিশ্ব সম্পর্কে আপনার নলেজের গভীরতা কম থাকলেও কোনো সমস্যা নাই, বাট যেহেতু এটা বিসিএস, স্পেশাল বিসিএসের ভাইবা, আপনি কিন্তু সাবজেক্টিভ নলেজ থাকতেই হবে, এবং এটা যদি আপনি অ্যান্সার না করতে পারেন ওনারা কিন্তু খুবই মাইন্ড করবেন। সুতরাং এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই জেনারেল সাইকোলজিটা আপনারা খুবই ক্লিয়ার একটা আইডিয়া নিয়ে যাবেন। তো এখানকার কোন কোন বিষয়গুলো হয়তো আসতে পারে, সাইকোলজি নিয়ে কিন্তু বাংলাদেশে মানুষের ফ্যাসিনেশন অনেক হাই। সো যারা এক্সামিনার থাকবেন তাদের মনে যে প্রশ্ন থাকবে না সাইকোলজি নিয়ে, বা সেটা মজার ছলেই হোক সিরিয়াসলি হোক, সেটার অ্যান্সার কিন্তু আপনাকে যথাযথভাবে দিতেই হবে। তো প্রথম প্রশ্নটাই আসতে পারে যে সাইকোলজি তো একটা মজার বিষয়, আসলে বলেন তো আমার মনে এখন কি হচ্ছে। খুবই কমন প্রশ্ন, আপনারা আপনার বন্ধুদের কাছ থেকেও জানতে পারেন, অন্যান্য ব্যক্তিদের কাছ থেকেও জানতে পারেন, ইভেন এক্সামিনারের কাছ থেকেও এই প্রশ্নটা আসতে পারে। সেক্ষেত্রে আপনার অ্যান্সার কি হবে? সাইকোলজি কি কোনো জ্যোতির্বিদ্যা? কোনো জ্যোতির্বিদ্যা না। অবশ্যই সাইকোলজি ডেফিনেশনে কিন্তু বলা আছে স্পষ্টভাবে যে সাইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেসেস। ঠিক আছে, স্টাডি অফ বিহেভিয়ার। আপনার মনে এই মুহূর্তে কি হচ্ছে সেটা আমার সাইকোলজির বিষয়ও না বা আমার জানার বিষয় না। ঠিক আছে, বাট আমি আপনার আচরণ দেখে, আপনার মানসিক প্রক্রিয়া দেখে আমি কিছুটা হয়তো বলতে পারি যে হ্যাঁ আপনি এখন ঘামতেছেন, তার মানে আপনার কি ইমোশনাল হয়তো কোনো চেঞ্জেস দেখা দিচ্ছে, বা আপনি হয়তো অ্যাংজাইটির মধ্যে থাকতে পারেন, স্ট্রেসে থাকতে পারেন। ঠিক আছে, এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু আপনারা সুন্দরভাবেই দিবেন, সেভাবেই যে সাইকোলজি মানে আরেকজনের মনে কি হচ্ছে সেটা
হয় হঠাৎ করে আমাদের পক্ষে বলা সম্ভব না। তার কাছ থেকে আমার আগে ভালো মতো শুনে কি করতে হবে সেটা আমার চিন্তা ভাবনা করে তারপরে আমি সেটা সম্পর্কে বলতে পারবো যে তার এই ধরনের সাইকোলজিক্যাল ইস্যুসগুলো এই মুহূর্তে হতে পারে। ঠিক আছে? এবং খুবই কমন একটা প্রশ্ন হতে পারে যে সাইকোলজি সম্পর্কে আমরা কিছুই জানি না, আপনি বলেন আসলে সাইকোলজি জিনিসটা কি, সাইকোলজিটা কি? ঠিক আছে, সুন্দর করে আপনারা সংজ্ঞা দিবেন বা সাইকোলজি আপনি এতদিন যা পড়ে আসছেন সেটা একটু সামারাইজ করে দিতে পারেন যে সাইকোলজি হচ্ছে কি, মানুষের আচরণ সংক্রান্ত বিজ্ঞান বলা যায় বা মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। ঠিক আছে, যদি ইংলিশে কোশ্চেন করে অবশ্যই আপনাকে অ্যান্সারটা কিসে দিতে হবে, ইংলিশে দিতে হবে। হ্যাঁ, ওখানে কিন্তু ওইটা আপনার উপস্থাপন যোগ্যতা প্রমাণের একটা সুযোগ। আপনি যদি বলেন যে না আমি ইংলিশে বলতে পারবো না, আমি বাংলায় বলবো, তাহলে কিন্তু সেটা কি আপনার আপনার যে মার্কসটা আসার কথা সেইভাবে কিন্তু সেটা আসবে না। তো ডেফিনেশন আপনারা বলবেন, সাবজেক্ট ম্যাটারগুলো কি কি, সাইকোলজি কি নিয়ে আলোচনা করে, সাবজেক্ট ম্যাটারগুলো নিয়ে আলোচনা করবেন। হ্যাঁ, তো ফিল্ডস অফ সাইকোলজি আমরা কি কি ফিল্ডস পড়েছি, ধরেন কাউন্সিলিং সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি। অ্যাজ এ টিচার আপনার কিন্তু এই কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কাউন্সিলিং সাইকোলজি এবং এডুকেশনাল সাইকোলজি। ঠিক আছে, এবং কাউন্সিলিং এবং গাইডেন্স এই দুটার মধ্যে আবার পার্থক্য আছে। যেহেতু একজন না একজন এক্সপার্ট থাকবেনই, অবশ্যই কিন্তু উনি একটু ডিপে হলেও আপনার কোশ্চিন করবেই। তো সাইকোলজির রুট কি, সাইকোলজি কোথা থেকে আসছে, এই বিষয়টা আপনারা কি আমরা পড়েছি না যে সাইকোলজি হচ্ছে এটা কি ফিলোসফি। ফিলোসফি তো সবসময় থাকবে, কারণ সব সাবজেক্টের মাদার সাবজেক্ট হচ্ছে ফিলোসফি এবং ফিজিওলজি। এই দুইটাই কিন্তু আমাদের সাইকোলজির রুট। ঠিক আছে, তো এই দুইটার আলোকেই অ্যান্সারগুলো হবে। সাইকোলজিতে কি কি রিসার্চ মেথড ইউজ করা হয়, কি কি রিসার্চ মেথড ইউজ করা হয় আমরা দেখেছি যে সায়েন্টিফিক স্টাডি হয়, ক্রস সেকশনাল, লঙ্গিটিউডিনাল, হ্যাঁ অনেক ধরনের রিসার্চ মেথড ইউজ করা হয়ে থাকে, অবজারভেশন, সার্ভে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা মেথড হচ্ছে সাইকোলজিতে অবজারভেশন। হ্যাঁ, অবজারভেশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাইকোলজিতে একটা পড়েছি, যারা বিশেষ করে কাউন্সিলিং সাইকোলজিতে আপনারা পড়েছিলেন যে কেস কনসেপচুয়ালাইজেশন। কেস কনসেপচুয়ালাইজেশন যে আপনার বিসিএস এর ভাইবা দিতে যাবেন, আপনার হাঁটা চলা, আপনার চোখ, চুল, আপনার কাপড় চোপড়, আপনি ইভেন আপনার চোখের পাতা ফেলানোর স্টাইল দেখেও কিন্তু অনেকেই, অনেক এক্সামিনার বা যিনি বিশেষজ্ঞ হিসেবে থাকবেন অনেকেই কিন্তু আইডিয়া করে ফেলবে যে আপনি আসলেই আপনার গলার স্বর সব কিছু দেখেই বুঝতে পারবে যে আপনি কনফিডেন্ট নাকি কনফিডেন্ট না, আপনি কি 1000 স্টুডেন্টের সামনে ক্লাস নিতে পারবেন নাকি পারবেন না। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। সার্ভে মেথড আমরা ইউজ করে থাকি, যে এক্সপেরিমেন্টাল বলেছি, এবং কেস স্টাডি, তো এগুলো হচ্ছে সাইকোলজির বেসিক জিনিস। হ্যাঁ, এইগুলো আপনাদের জানতেই হবে। সাইকোলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার আমরা দেখেছি যে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আসলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা ব্রেইন এবং স্পাইনাল কর্ড নিয়ে গঠিত, যে কীভাবে আমাদের নিউরনগুলো কাজ করে, হ্যাঁ কিভাবে তথ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয় ট্রান্সফার হয়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ও পেরিফেরাল নার্ভাস সিস্টেম কীভাবে কাজ করে সেগুলো সম্পর্কে হয়তো বেসিক দুই একটা ইনফরমেশন জানতে চাইতে পারে। খুব বেশি যে এটা নিয়ে কোশ্চিন করবে আমার মনে হয় না। এন্ডোক্রাইন গ্ল্যান্ডসগুলো কী কী কাজ করে থাকে। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের কখনোই তাদেরকে এক্সামিনারদেরকে মানে দুর্বল মনে করার কোনো সুযোগ নাই, কারণ শুধু বিসিএস না, ইভেন অন্য যে কোনো জবের ক্ষেত্রেও কিন্তু বলেছিলাম যে সাইকোলজি নিয়ে কিন্তু একটা আলাদা আগ্রহ কাজ করে। তো খুবই কমন একটা এক্সাম্পল দেই, আমি আমার একটা ব্যাংকের ভাইবার ক্ষেত্রে কিন্তু আমাকে
ঢোকার সাথে সাথেই আমাকে জিজ্ঞাসা করলো হোয়াট ইজ বিহেভিয়ার। তো সাইকোলজি ডেফিনেশনে কিন্তু বলা আছে যে সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেসেস। তো হোয়াট ইজ বিহেভিয়ার, বিহেভিয়ারটা কি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মনোবিজ্ঞানের যে বলেছিলাম যে বিহেভিয়ার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমার ওই সময় একটা ভালো প্রস্তুতি ছিল এবং আমি সুন্দরভাবে অ্যান্সার করেছি। এবং খুবই অবাক করার বিষয় যে ব্যাংকের সাথে হয়তো সাইকোলজি ওইভাবে ডিরেক্টলি কি না সম্পর্কিত না, বাট উনি পুরো ইন্টারভিউটাই আমার নিয়েছেন সাইকোলজির উপরে। তো হ্যাঁ, হয়তো আপনাদেরও জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ বিহেভিয়ার। আমি কিন্তু আমার ওই স্লাইডে বলেছি সুন্দর করে যে বিহেভিয়ার ইজ কি হবে, যে বিহেভিয়ার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কি করা যায়, অবজার্ভ করা যায়, মেজার করা যায়, রেকর্ড করা যায়, তাই না? সেটাই হবে বিহেভিয়ার। তো এটা বা এমনও হতে পারে যে একটা লিভিং অর্গানিজম, মানে একটা ধরেন জীবিত একটা প্রাণী যা করে, যা কিছু করে সব কিছুই হচ্ছে তার কি আচরণ। আর মেন্টাল প্রসেসেস, এই যে ডেফিনেশনের মধ্যে রয়েছে মেন্টাল প্রসেস, মানসিক প্রক্রিয়াগুলো কি কি, এই বিষয়টা সম্পর্কে কিন্তু আপনাদের একটা ধারণা থাকতে হবে। মেন্টাল প্রসেসেসগুলো কি কি, আমাদের কি থিঙ্কিং, আমাদের ইমোশন, মোটিভেশন, লার্নিং, হ্যাঁ, ইন্টেলিজেন্স বা কগনিশন, সবগুলোই কিন্তু আমাদের কি মেন্টাল প্রসেসেস। তো এটা গেল। এরপরে হয়তো সেন্সেশন পারসেপশন নিয়ে আপনাদের কোশ্চিন করতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেন্সেশন অ্যান্ড পারসেপশন। সেন্সেশন হচ্ছে কি একটা উদ্দীপকের প্রতি যে প্রাণীর প্রাথমিক যে সাড়া দেওয়ার প্রবণতা বা যে প্রাথমিক যে সাড়া প্রতিক্রিয়াটা করে সেটাই হচ্ছে সেন্সেশন। আর পারসেপশন হচ্ছে যে সেটাকে যখন কোনো একটা অর্থপূর্ণ ব্যাখ্যা করা হয়, এবং ব্যাখ্যাটা কিন্তু কি হতে হবে, সঠিক হতে হবে। ব্যাখ্যাটা যদি ভুল হয় তখন কি হবে, অবশ্যই ব্যাখ্যাটা ভুল হলে তখন সেটা কিন্তু পারসেপশন হবে না। তখন আমরা কি দেখেছি এই পারসেপশনের মধ্যে, আমরা কি পড়েছি বলেন তো, ইলুশন, হ্যালুসিনেশন। এই যে ইলুশন আছে, হ্যালুসিনেশন আছে, ডিলিউশনও হতে পারে। তো এখন প্রশ্ন হতে পারে কোনটা আগে হয়, সেন্সেশন আগে হয় নাকি পারসেপশন? অবশ্যই সেন্সেশন আগে হয়, কারণ আমাদের সারা দিন রাত 24 ঘন্টায় কিন্তু আমাদের সেন্সগুলো কাজ করে। তো সেন্সের মধ্যে যা কিছুই আসে সব কিছুই সেন্সেশন। কিন্তু কোনটাকে আমরা অ্যাকসেপ্ট করব, কোনটাকে অ্যাকসেপ্ট করব না, সেটা যখন নির্বাচনমূলক হয়ে যায় বা সিলেক্টিভ হয়ে যায় তখন সেটা হবে পারসেপশন। তো এখানে ভিজুয়াল, অডিটরি আছে, থ্রেশহোল্ড অ্যান্ড দেয়ার মেজারমেন্টস। এই এই জায়গাগুলো থেকে কোশ্চিন করার সম্ভাবনা খুবই কম। ভিতরে আমি বলেছি যে ইন্টারভিউটা হচ্ছে টোটালি আনপ্রেডিক্টেবল, বাট আপনার বেসিক বিষয়গুলো অবশ্যই জানতে হবে। তো এত ভিতরে যাবে না তার মানে এই না যে আপনার সেই সম্পর্কে একটাও কোশ্চিন হবে না। হয়তো এটা রেশিও অনেক কম হবে, হয়তো 100 জনে 2 জন 3 জনই করতে পারে। পারসেপচুয়াল অর্গানাইজেশন আছে, ডেপথ পারসেপশন, আর এই যে ইলিউশন, ডিলিউশন, এগুলো হচ্ছে খুবই কমন কোশ্চিন। আর যে ইলিউশন আমাদের কেন হয়, ইলিউশন জিনিসটা কি, যখন কি একটা জিনিসের উপস্থিতি আছে বাট সেটাকে আমরা কিভাবে করতেছি, ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করতেছি, দড়িকে আমরা সাপ মনে করতেছি, তখন সেটা হবে ইলিউশন। আর হ্যালুসিনেশন কখন হয়, হ্যালুসিনেশনটা হচ্ছে দেখা গেল সে নিউরোটিক না সাইকোটিক সিভিয়ার লেভেলে তার মানসিক প্রবলেম, তখন তার কিন্তু হ্যালুসিনেশন হয়। সে তখন অবাস্তব শব্দ, অবাস্তব জিনিস দেখা, হ্যাঁ, এই ধরনের চিন্তা ভাবনাগুলো তার মধ্যে কাজ করে। তো ইলিউশন হ্যালুসিনেশনের বেসিক ডিফারেন্সটা হচ্ছে কি, ইলিউশনে একটা জিনিসের অস্তিত্ব আছে কিন্তু সেটাকে আমরা ভুলভাবে, ভ্রান্তভাবে অবজার্ভ করতেছি। আর একটা হচ্ছে হ্যালুসিনেশনে সেখানে কোনো অস্তিত্বই নাই, সেটাও আমরা ফিল করতেছি বা শুনতেছি, হ্যাঁ, চিন্তা করতেছি, তখন সেটা হবে হ্যালুসিনেশন। এখন আপনার কাছে বলতে পারে হ্যালুসিনেশনের একটা এক্সাম্পল দেন, করতে পারে না কোশ্চিন? অবশ্যই করতে পারে। সেক্ষেত্রে আপনি বলবেন যে জিনিসটা, বা আমি শুয়ে আছি হঠাৎ করে আমি একটা শব্দ শুনতে পাচ্ছি কিন্তু আসলে সেই শব্দের কোনো অস্তিত্ব নাই। আমি স্বপ্নের মধ্যে কি দেখতেছি, একজন অদৃশ্য মানুষ বা সাদা কাপড় পরা মানুষ দেখতেছি আমার চারপাশে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু বাস্তবে সেটার কোনো অস্তিত্ব নাই, তখন সেটা হবে হ্যালুসিনেশন।
তো যারা মানসিকভাবে অসুস্থ বা অ্যাডিক্টেড এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে হ্যালুসিনেশনটা বেশি হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মোটিভেশন। আপনি ধরেন যে বলল যে হ্যাঁ আপনি এমন একটা কলেজে আপনার পোস্টিং হলো, দেখা গেল খুবই প্রান্তিক একটা এলাকায়, যেখানে হচ্ছে মানুষ দিনে আনে দিনে খায়, তাদের পড়াশোনা করা তো দূরের কথা, সবাই দিন মজুরি বা বিভিন্ন জায়গায় কাজ করে। সেই যে এলাকায় আপনার একটা কলেজে পোস্টিং হলো, আপনার অন্যতম একটা কাজ হলো যে স্টুডেন্টদেরকে ক্লাসে নিয়ে আসা। তা আপনি কিভাবে ক্লাসে নিয়ে আসবেন, সেটা একটা অপশন হতে পারে যে আপনি তাদেরকে মোটিভেশন দিতে পারেন। হ্যাঁ, তো মোটিভেশন জিনিসটা কি, এটা প্রশ্ন করতেই পারে আপনাকে যে হোয়াট ইজ মোটিভেশন। এই মোটিভেশনের ডেফিনেশনটা কিন্তু অবশ্যই পড়বেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, যে মোটিভেশন হচ্ছে এমন একটি অবস্থা যেটা হচ্ছে প্রাণীকে তার একটা কি নির্দিষ্ট গোল পূরণের জন্য হ্যাঁ সেই দিকে ধাবিত করে বা তাকে উত্তেজিত করে। যতক্ষণ পর্যন্ত না তার সেই গোলটা পূরণ হয় ততক্ষণ পর্যন্ত তার মধ্যে সেই অবস্থাটা কি হয়, চলতেই থাকে। এবং একটা মোটিভেশন পূরণ হয়ে গেলে কিন্তু তখন প্রাণী কি করে, নতুন আরেকটা মোটিভেশন বা গোলের দিকে তখন ধাবিত হয়। তো এর মধ্যে আমাদের ইমোশন আছে। একটা বিষয় বলে থাকি, সেটা হচ্ছে যে আমাদের সাইকোলজিতে হচ্ছে সব থেকে বেশি ওয়ার্ড ইউজ করা হয়েছে কিন্তু ল্যাটিন। শুধু সাইকোলজি শব্দটাই হচ্ছে কোথা থেকে এসেছে, এই সাইকোলজি শব্দটাই কিন্তু এসেছে শুধু গ্রিক ওয়ার্ড থেকে। হ্যাঁ, আর যত ধরনের শব্দ আছে বাকিগুলো ম্যাক্সিমাম শব্দই এসেছে কোথা থেকে, ল্যাটিন ওয়ার্ড থেকে। ঠিক আছে, তো আমাদের কয় ধরনের মোটিভেশন আছে আমরা দেখেছি যে আমাদের বেসিক্যালি মোটিভেশনগুলো দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল এবং আরেকটা হচ্ছে সোশ্যাল মোটিভস। ফিজিওলজিক্যালগুলো কি, যেগুলো আমাদের বেসিক নিড পূরণ করে, আমাদের খাওয়া ঘুম। হ্যাঁ, আর সোশ্যালগুলো হচ্ছে যেগুলো আমাদের সমাজে চলতে ফিরতে বা উঠতে বসতে যেগুলো আমাদের প্রয়োজন হয়, যেমন একসাথে বসবাস করা, হ্যাঁ, আমাদের খ্যাতি, আমাদের স্যাটিসফ্যাকশন, জব, হ্যাঁ, সব কিছুই হচ্ছে তখন সোশ্যাল মোটিভেশনের মধ্যে পড়ে। তো এই যে মোটিভেশনের থিওরির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি হচ্ছে কিন্তু মাসলোর মোটিভেশনাল থিওরি। এই থিওরিটা সম্পর্কে একটু ভালো মতো পড়ে যাবেন যে এই মাসলোর থিওরিতে, মাসলোস মোটিভেশনাল থিওরি অফ হায়ারার্কি, যেটা হচ্ছে হায়ারার্কিতে কয়টা স্টেজ রয়েছে, প্রথম স্টেজটা কি, সেকেন্ড স্টেজ কি, থার্ড স্টেজ কি। ঠিক আছে, ধরেন এখানে একটা প্রথম স্টেজটাই হচ্ছে, এবং মাসলোর থিওরির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মাসলোর যে হায়ারার্কি থিওরিটা, এখানে কিন্তু ফিজিওলজিক্যাল এবং সোশ্যাল দুই ধরনের মোটিভেশনই রয়েছে। তো ফিজিওলজিক্যাল মোটিভেশন কোনগুলো রয়েছে মাসলোর থিওরিতে, সেখানে যেটা প্রথমটাই রয়েছে যে ফিজিওলজিক্যাল নিডস, যেমন আমাদের খাওয়া ঘুম, প্রথম ধাপটাই কিন্তু মাসলোর হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস। তারপরে হচ্ছে কি সেফটি, হ্যাঁ, তারপরে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, এটাই বলি না কেন, বা স্টিম। হ্যাঁ, তারপরে আমাদের সবার শেষের স্টেজটা কি, হয়তো প্রশ্ন আসতে পারে মাসলোর সবার শেষের স্টেজটা কি, তখন সবার শেষের স্টেজটা কি, সেটাকে বলা হয় সেলফ অ্যাকচুয়ালাইজেশন। মাসলোর থিওরির একটা অসুবিধা বলেন তো, অসুবিধা হচ্ছে মাসলোর থিওরি কখনোই উপর থেকে নিচে নামা যায় না। হ্যাঁ, মাসলোর থিওরি সবসময় নিচের নিডগুলো পূরণ হওয়ার পরে উপরের তারপরের ধাপের নিডটা পূরণ করতে যায়। ঠিক আছে, তো আমাদের পরে ইমোশনের কারণে আমাদের বডিলি কি কি চেঞ্জ হয় ইমোশনের কারণে। হ্যাঁ, তার কি হয়, রক্তের প্রেশার বেড়ে যেতে পারে, তার গায়ের কালার চেঞ্জ হয়ে যেতে পারে, তার হার্টবিট বেড়ে যেতে পারে। এগুলো হচ্ছে বডিলি চেঞ্জেস ইন ইমোশন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে টপিকস হচ্ছে লার্নিং অ্যান্ড মেমোরি। আমি প্রথমে বলেছি যে আপনাদের ইন্টারভিউয়ের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জেনারেল সাইকোলজি। ইভেন আপনাদের যে বিসিএস এর কোশ্চিনটা হয়েছে সেখানে কিন্তু
4টা পার্ট থেকে বিসিএস এর সিলেবাসে কিন্তু সুন্দর করে বলা হয়েছে যে 4টা পার্ট থেকেই 25-25 করে কোশ্চিন হওয়ার কথা, কিন্তু আপনার মনে হয় খেয়াল করেছেন যে জেনারেল সাইকোলজি থেকে কিন্তু 50%-এর মতো কোশ্চিন হয়ে গেছে শুধু একটা পার্ট থেকেই। তো আপনাদের ভাইভাতেও কিন্তু অবশ্যই আপনাদের বিসিএস এর কোশ্চিনটা ভাইভাতে যাওয়ার আগে একটু ফলো করে যাবেন, কারণ ওইখান থেকেও যে প্রশ্ন করবে না তার কোনো গ্যারান্টি নাই। তো এই জন্যই আমি জোর দিচ্ছি যে সবসময় জেনারেল সাইকোলজিটা উপরেই আপনারা সব থেকে বেশি ফোকাস করবেন। লার্নিং থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি ধরেন যে একজন শিক্ষকই হবেন, তো লার্নিং থিওরি আপনার স্টুডেন্টদের উপরে কিভাবে অ্যাপ্লাই করবেন বা কোন থিওরিতে পড়ে সেই সম্পর্কে একটু বলেন। আপনাকে যে এমসিকিউ স্টাইলে কোশ্চিন করবে সবসময় তা না, আপনাকে কিন্তু ওপেন এন্ডেড কোশ্চিন করবে, ক্রিয়েটিভ কোশ্চিন করবে। আপনি কতটুকু কনফিডেন্টলি সেটা অ্যান্সার করতেছেন, সেটা যৌক্তিক না অযৌক্তিক, ঠিক আছে, সেটাও কিন্তু আপনার সেখানে মেজার করা হবে। তো লার্নিংটা কি আসলে? লার্নিং এই প্রত্যেকটা যে টপিকস আছে, টপিক্সের অ্যাটলিস্ট ডেফিনেশনগুলো কিন্তু আপনারা পড়ে যাবেনই, কারণ আপনি যে প্রাইমারিলি আনসার করবেন সেটা কিন্তু ডেফিনেশনটাই আপনি আনসার করবেন, আপনি কিন্তু ওই ভিতরে একবারে গিয়ে আনসার করবেন না বা করতে পারবেনও না অনেক সময়। তো এজন্য লার্নিংটা কি, তো সুন্দর করে এটার একটা ডেফিনেশন পড়ে যাবেন যে লার্নিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার ডিউ টু এক্সপেরিয়েন্স। সেটা এক্সপেরিয়েন্স হতে পারে, প্র্যাকটিস হতে পারে, যে লার্নিং হচ্ছে রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ হতে হবে, সেটা অস্থায়ী চেঞ্জ হলে কিন্তু লার্নিং হবে না। এবং মেমোরি জিনিসটা কি? মেমোরি হচ্ছে যে আপনি একটা জিনিস পূর্বে শিখেছেন, সেই জিনিসটাকে আপনি যদি অবিকলভাবে পুনরুৎপাদন করতে পারেন, মনে রাখতে পারেন, সেটাকেও আমরা মেমোরি বলি। বাট এটা ডেফিনেশনে কিন্তু অনেকভাবেই বলা হয়েছে যে সেই জিনিসটা আপনি সঠিকভাবে পুনরুৎপাদন করতে বলতে পারলেন কিনা, সেখানেই প্রকাশ হবে যে আপনার মেমোরি স্ট্রং কিনা বা কতটুকু স্ট্রং। লার্নিংয়ের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে লার্নিংয়ের সাথে আর কি কি বিষয় রয়েছে। লার্নিংয়ের সাথে কিন্তু আমরা বলি ম্যাচুরিটি পড়েছি না, ম্যাচুরিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বা ম্যাচুরেশন যেটাই বলি না কেন। তো এই বেসিক্যালি 4 ধরনের লার্নিং কিন্তু আমরা পড়েছি সাইকোলজিতে। 4 ধরনের এই যে লার্নিং থিওরি পড়েছি, সেগুলো কি কি? আমরা প্রথমে পড়েছি কগনিটিভ লার্নিং, তাই না, বুদ্ধিভিত্তিক শিক্ষণ। দ্বিতীয়টা হচ্ছে আমরা পড়েছি ক্লাসিক্যাল কন্ডিশনিং, বা আরেকটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং পড়েছি, তৃতীয়টা পড়েছি ক্লাসিক্যাল কন্ডিশনিং, আর চতুর্থটা পড়েছি আমরা অপারেন্ট কন্ডিশনিং। তো এই লার্নিংয়ের বেসিক্যালি আমরা সাইকোলজিতে 4টা থিওরি পড়েছি। তো খুবই কমন একটা কোশ্চিন আসতে পারে, সেটা যে ক্লাসিক্যাল কন্ডিশনিং কাকে বলে। ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের বাংলা কি? চিরায়ত সাপেক্ষীকরণ। এই সংজ্ঞাটা কিন্তু আপনাদের কাছে জানতে চাইতে পারে, যে বলেন চিরায়ত সাপেক্ষীকরণ কাকে বলে। তো আপনারা সেক্ষেত্রে এটার একটা সংজ্ঞা দিবেন, ইংলিশেও দিতে পারেন, বাংলাও দিতে পারেন। আমি তারপর একটু রিমাইন্ডার দিয়ে দিই যে একটি স্বাভাবিক উদ্দীপক, হ্যাঁ, পূর্বে যে উদ্দীপকটি একটি স্বাভাবিক, পূর্বে যে প্রতিক্রিয়াটি একটি স্বাভাবিক উদ্দীপক দ্বারা তৈরি হতো, সেই স্বাভাবিক উদ্দীপকের সাথে একটি নিরপেক্ষ উদ্দীপক জুড়ে দেওয়ার ফলে সেই প্রতিক্রিয়াটা কি হয়, একসময় সেই নিরপেক্ষ উদ্দীপকটা দ্বারাই তৈরি হয়। এই যে প্রক্রিয়াটা, সেটাকেই তখন বলা হয় ক্লাসিক্যাল কন্ডিশনিং বা চিরায়ত সাপেক্ষীকরণ। খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে অপারেন্ট কন্ডিশনিং বা সহায়ক শিক্ষণ, যেটাই বলি না কেন। তো ক্লাসিক্যাল কন্ডিশনিংটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাজ এ সাইকোলজি স্টুডেন্ট বা সাইকোলজি সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা জানেন যে আমাদের যে ধরনের থেরাপিগুলো ইউজ করা হয়ে থাকে, তার মধ্যে একটা দেখবেন বিহেভিয়ার থেরাপি, আমরা পড়েছি না। বিহেভিয়ার থেরাপিতে কিন্তু ম্যাক্সিমাম যে টেকনিকগুলো ইউজ করা হয় সবগুলো হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং থেকে নেওয়া, যেমন জেনারেলাইজেশন, মেনটেনেন্স, শেপিং, হ্যাঁ, এগুলো ক্লাসিক্যাল কন্ডিশনিং থেকে নেওয়া। তো প্রসেস অফ মেমোরি প্রসেসটা কিভাবে হয়?
এই প্রক্রিয়াটা সম্পর্কে হয়তো জিজ্ঞাসা করতে পারে আপনাদের, যে প্রথমে কি হয়, ইনপুট হয়ে থাকে, হ্যাঁ, ইনপুট হয়ে থাকে, ইনপুট থেকে সেটা কি হয়, সেন্সরি মেমোরি, সেন্সরি থেকে শর্ট টার্ম থেকে লং টার্ম, তারপরে আউটপুট। এই যে প্রসেসটা, সেটাই কিন্তু আমাদের কি প্রসেস অফ ইনপুট হতে পারে, তারপরে এনকোডিং হয়, তারপরে স্টোরেজ হয়, তারপরে রিট্রাইভাল হয়, তারপরে আউটপুট হয়। এই প্রসেসটা সম্পর্কে জানতে পারে। এবং অ্যাটকিনসন শিফরিন মেমোরির একটা বিখ্যাত থিওরি হয়তো বলতে পারে, যে সেন্সরি মেমোরি, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি, এগুলো কার থিওরি থেকে এসেছে? এগুলো কিন্তু সব অ্যাটকিনসন অ্যান্ড শিফরিন নামে একজন মনোবিজ্ঞানী রয়েছে, তার থিওরি থেকেই এসেছে। তো আমরা দেখেছি সেন্সরি মেমোরির টাইম ডিউরেশন কতটুকু, আপনাদের অবশ্যই মনে আছে যে এটা হয়তো 4 সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে, 4 সেকেন্ড। আর শর্ট টার্ম মেমোরি কতটুকু সময় হয়ে থাকে, সেটা হচ্ছে 18 সেকেন্ড পর্যন্ত। নর্মালি অনেক বইতে 20 সেকেন্ড আছে, বাট এটা 18 সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। এবং লং টার্ম সেটা হয়তো লাইফ টাইমও হতে পারে বা কয়েক বছর হতে পারে, সেগুলো হচ্ছে লং টার্ম মেমোরি। তো আমরা পড়েছি যে ওয়ার্কিং মেমোরি কাকে বলা হয়, এই প্রশ্নটা করতে পারে, যে শর্ট টার্ম মেমোরিকেই বেসিক্যালি বলা হয় ওয়ার্কিং মেমোরি। আপনারা পুরো আপনাদের যে বিসিএস এর সিলেবাস, আমি যে 10টা ক্লাস নিয়েছি, সেখানে কিন্তু প্রত্যেকটারই একটা ক্লিয়ার ওভারভিউ দেওয়া আছে। আমি আশা করি যে ওই জিনিসগুলো আপনারা যদি যাওয়ার আগে একটু রিভাইজড করে যান, আপনাদের সাবজেক্ট থেকে, সেটা যদি ক্রিয়েটিভ কোশ্চিন না হয়ে থাকে, সাবজেক্ট থেকে আপনাদের যে কোনো প্রশ্ন আসলে ওর মধ্যে থেকেই পাবেন, মানে এর বাইরে আপনার এক্সট্রা সেভাবে পড়ার দরকার নাই। বাট যেহেতু ভাইবা শুধু কোশ্চেন অ্যান্সারের মধ্যে সীমাবদ্ধ না, আপনার কিন্তু তারা ওই যে বলছিলাম যে ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সিলিং সাইকোলজি দেখা হয়, কেস কনসেপচুয়ালাইজেশন, একজন ব্যক্তিকে দেখেই তারা অনেক সময় বুঝে ফেলে যে তাকে নিয়োগ দেওয়া যাবে কি না, তার চিন্তা ভাবনা স্বাভাবিক কি না, হ্যাঁ, অস্বাভাবিক। আমরা আসবো সেই বিষয়গুলোই। তো সেইগুলোর প্রতি কিন্তু আপনারা একটু গুরুত্ব দিবেন, বিশেষত ভাইবার আগ পর্যন্ত। বিশেষত আমি আবারও বলছি, যাদের একটু হয়তো মনে হচ্ছে যে আমার প্রেজেন্টেশন ঠিক মতো হচ্ছে না, বা আমি ঠিকভাবে আমার বিষয়টাকে বলতে পারতেছি না, আপনারা একটু নিজেরাই কিন্তু চেষ্টা করতে পারেন। কিভাবে চেষ্টা করতে পারেন, আমরা সাইকোলজিতে এই টেকনিকটাও ইউজ করে থাকি অনেক সময়, যে মিরর থেরাপি বলা যেতে পারে, যে আপনি প্রতিদিন যদি নিজে নিজে কথা বলেন, আপনি যে বিষয়ে কথা বলেন না কেন, আপনি আয়নার সামনে যদি প্রতিদিন আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট বা 5 মিনিটও যদি কথা বলেন, দেখবেন যে 5 দিনে আপনার কনফিডেন্স লেভেল বা আপনার প্রেজেন্টেশন, কথা বলা, অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। তো মেমোরির সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জড়িত, সেটা হচ্ছে ফরগেটিং কেন হয়? ফরগেটিং জিনিসটা কি? আমি একটা জিনিস শিখলাম, সেটা আমার কাজের সময় বা প্রয়োজনের সময়, যেমন ভাইবা বোর্ডে অনেক সময় হতে পারে যে নতুন পরিবেশের কারণে, বা ওখানকার যে সেট আপটা, আমরা একটা ভাইবা চিত্র দেখেছি, যে ওই সেট আপের কারণে দেখা গেল আপনি জানা বিষয় অনেক সময় ভুলে যেতে পারেন, সেটাও কিন্তু একটা ফরগেটিং এর কারণ। নতুন পরিবেশ বা পরিবর্তিত পরিবেশ, যে আপনি ওই জিনিসটা জানেন, বাট আপনি ঠিক ওই সময় আপনার মনে আসতেছে না, সেটাও একটা কিন্তু ফরগেটিং এর কারণ। এর বাইরেও হতে পারে প্রোঅ্যাক্টিভ লার্নিং, আমরা পড়েছি প্রোঅ্যাক্টিভ বা পূর্ব শিক্ষণ, যেটাকে বলা হয়, যে অনেক আগের শেখা বিষয়ের কারণে নতুন জিনিস আপনার মনে আসতেছে না, বা ওই সময় ভুলে গেছেন, সেটাও একটা ফরগেটিং এর কারণ। অ্যাক্সিডেন্ট হতে পারে, বা আপনার মাথায় আঘাতজনিত কোনো কারণেও এটা ভুলে যেতে পারেন, সেগুলো হচ্ছে ফরগেটিং এর কারণ। তো এর বাইরে কগনিশন ইন্টেলিজেন্স, এই যে ইন্টেলিজেন্স, এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চিন হতে পারে, বুদ্ধি কাকে বলে, তারপরে বুদ্ধি পরিমাপের কোনো স্কেল আপনারা কখনো ব্যবহার করেছেন কিনা। অ্যাজ এ সাইকোলজি স্টুডেন্ট আপনি ব্যবহার না করলেও কিন্তু সেখানে বলার সুযোগ নাই যে আমি এখনো দেখি নাই বা আমি কখনো ব্যবহার করি নাই। হয়তো আমরা ব্যবহার করেছি, সেটা হয়তো আমরা
কি 100% সঠিকভাবে বা ওইভাবে প্রফেশনালি ব্যবহার করি নাই, বাট সেখানে কিন্তু আপনার বলার সুযোগ নেই যে আমি এখনো দেখি নাই। তো এখান থেকে বুদ্ধি কিভাবে পরিমাপ করি আমরা, বুদ্ধি পরিমাপের সূত্র যেটা আমরা দেখেছি যে মেন্টাল এজ বাই chronological age into 100। বুদ্ধি পরিমাপের সূত্রটাও হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে সেটা। এখন মেন্টাল এজটা কি, মানসিক বয়স, সে তার বয়স হয়তো 10 বছর, কিন্তু আমার যে কোশ্চেনিয়ার সেখানে সে 8 বছর পর্যন্ত বলতে পারতেছে বা অ্যান্সার করতে পারতেছে, সেক্ষেত্রে তার কিন্তু কি হবে, মেন্টাল এজ তখন হবে 8 বছর, কিন্তু তার অরিজিনাল বয়স কত, 10 বছর। এখন আমরা 100 দিয়ে গুণ করলে তার আইকিউ কত পাবো আমরা, 80 পাবো। ঠিক আছে, এভাবে হয়তো একটা কোশ্চেন করেও দিতে পারে যে ধরো যে আমার প্রকৃত বয়স হচ্ছে এই মুহূর্তে 65, কিন্তু আমার মেন্টাল এজ হচ্ছে 60, তাহলে আমার আইকিউ বের করো। আপনারা ঝটপট সেটা করে ফেলতে পারবেন। তো এখানে প্রশ্ন আসতে পারে যে আমার সন্তানের ক্ষেত্রে আমি আইকিউ টেস্ট করব, সেক্ষেত্রে সেটা কি হবে, ইন্ডিভিজুয়াল টেস্ট নাকি গ্রুপ টেস্ট? অবশ্যই সেটা ইন্ডিভিজুয়াল টেস্ট হবে। ইন্ডিভিজুয়াল টেস্ট কি কি আছে আমাদের, আইকিউ টেস্ট বলতে পারবেন, উইকসের যতগুলো টেস্ট আছে সবগুলোই কিন্তু ইন্ডিভিজুয়াল টেস্ট, আমরা যেটা বলি উইকসি। হয়তো দুই একটা নামও জিজ্ঞাসা করতে পারে, বলেন তো একটা আইকিউ টেস্টের নাম বলেন, হয়তো আপনার ওই সময় মনে নাই বা আপনি হয়তো নাম জানেন না, সেক্ষেত্রে এইগুলো সম্পর্কে কিন্তু একটু জানতে হবে যে ওয়েক্সলারের যতগুলো টেস্ট আছে সবগুলোই ইন্ডিভিজুয়াল টেস্ট। সেটা হয়তো উইক্স এখন 5 চলতেছে, উইক্স 5, উইফসি, ওয়েস, এগুলো সবগুলোই হচ্ছে ওয়েক্সলারের এবং সবগুলোই ইন্ডিভিজুয়াল টেস্ট। আর গ্রুপ টেস্ট হয়তো জিজ্ঞাসা করতে পারে যে গ্রুপ টেস্টের তাহলে একটা নাম বলেন। গ্রুপ টেস্ট আপনার নাম শুনেছেন, আর্মি আলফা, আর্মি বিটা, হ্যাঁ, সেই টেস্টগুলোর নাম আপনারা বলে দিতে পারেন। বা এখন অনেকগুলো টেস্ট হচ্ছে, তাই না, এই যে আপনারা আইএলস বলেন, জিআরই, জিমেট, স্যাট, এগুলো কিন্তু সবগুলোই গ্রুপ টেস্ট। একসাথে অনেকজনে কি করতে পারে, পরীক্ষা দিতে পারে একই কোশ্চিনে। তো এরপরে পার্সোনালিটি, এখান থেকে কিন্তু আমাকে প্রশ্ন করা হয়েছিল পার্সোনালিটি শব্দটি কোথা থেকে এসেছে। আপনারা হয়তো, আমি প্রথমেই বলেছি যে সাইকোলজি শব্দটা হয়তো গ্রিক থেকে এসেছে, বাট সাইকোলজি ম্যাক্সিমাম যে টার্মিনোলজিগুলো ম্যাক্সিমামগুলোই কিন্তু ল্যাটিন থেকে এসেছে। তো এই পার্সোনালিটি এসেছে কিন্তু ল্যাটিন শব্দ কি নাম, পার্সোনা থেকে। এই পার্সোনা শব্দের অর্থ কি, পার্সোনা শব্দের অর্থ হচ্ছে মুখোশ। হ্যাঁ, তো এই ডেফিনেশন অফ পার্সোনালিটি যে আচ্ছা আপনার পার্সোনালিটি আর আমার পার্সোনালিটি এক হতে পারে কিনা। এখন আপনি হয়তো চিন্তা করতে পারেন যে হ্যাঁ হতে পারে, কিন্তু পার্সোনালিটি কখনোই একজনের সাথে আরেকজনের মিলবে না। এটা বলাই আছে পার্সোনালিটির ডেফিনেশনে যে পার্সোনালিটি হচ্ছে ইউনিক, সবসময় ইউনিক, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি কখনোই এক হয়, কখনোই না, ইভেন যমজ হলেও কিন্তু এক না। সেজন্য এটা হচ্ছে একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। তো এই পার্সোনালিটির ম্যাক্সিমাম পার্সন বা ব্যক্তির হয়তো এই ফ্রয়েড সম্পর্কে ধারণা রয়েছে বা নাম শুনেছে। সিগমন্ড ফ্রয়েড একজন বিখ্যাত মনোবিজ্ঞানী, বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী। এই ফ্রয়েড সম্পর্কে কিন্তু আপনার একটা সুন্দর ধারণা থাকতে হবে। এবং ফ্রয়েডের থিওরিটা কি, সাইকো অ্যানালাইটিক থিওরি। সাইকো অ্যানালাইটিক থিওরি আমরা পড়েছি যে স্ট্রাকচার অফ পার্সোনালিটিতে উনি কিন্তু 3টে স্টেজের কথা বলেছেন, একটা হচ্ছে ইড ইগো এবং সুপার ইগো। আর যদি আপনাকে প্রশ্ন করে যে ফ্রয়েডের স্টেজেস অফ পার্সোনালিটি, এখানে কিন্তু একটা কনফিউশন আছে, একটা স্ট্রাকচার একটা স্টেজ। স্ট্রাকচার হলে 3টা, ইড ইগো সুপার ইগো, আর স্টেজেস হলে কিন্তু তখন 5টা হবে। হ্যাঁ, ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ, হ্যাঁ, ফেলিক, জেনিটাল এবং একটা ল্যাটেন্সি। এবং এই টাইম পিরিয়ডগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে ওরাল স্টেজ, ফ্রয়েডের অ্যাকর্ডিং টু ফ্রয়েড ওরাল স্টেজের বয়স সীমা কত, আপনাকে কিন্তু সেটাও জানতে হবে। 0 to 18 মান্থ হচ্ছে কি ওরাল স্টেজ। সেরকম অ্যানাল স্টেজ হতে পারে, যে অ্যানাল স্টেজ হচ্ছে
18 থেকে 3 থেকে 4 বছর। তো এই ধরনের বিষয়গুলো আপনাদের জানতে হবে। পার্সোনালিটি টেস্ট করব আমি, অ্যাসেসমেন্ট অফ পার্সোনালিটি কিভাবে টেস্ট করা হয় বাংলাদেশে সেভাবে পার্সোনালিটি টেস্ট করা হয় না, বাট সারা পৃথিবীতেই কিন্তু পার্সোনালিটি টেস্ট করা হয়ে থাকে। সেটা গ্রুপ হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে। তো এই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি 2 ধরনের টেস্ট ইউজ করা হয়, একটাকে বলা হয় প্রজেক্টিভ আর একটা নন প্রজেক্টিভ। প্রজেক্টিভ টেস্টে কি ব্যবহার করা হয়? অস্পষ্ট ছবি, হ্যাঁ, বা দ্ব্যর্থবোধক ছবি, পিকচার ইউজ করা হয়ে থাকে। আর নন পজিটিভে কি ইউজ করা হয়? অভিক্ষা বা টেস্ট ইউজ করা হয়ে থাকে। তো পজিটিভ টেস্টের মধ্যে আমরা দেখেছি 2টা, রোশাক কালি সাব আর একটা হচ্ছে থিমেটিক পারসেপশন টেস্ট বা ট্যাট বলে যেটাকে। আর নন পজিটিভে আমরা দেখেছি যে এমএমপিআই যেটা আগে মানসিক রোগীদের মানসিক অবস্থা পরিমাপের জন্য ব্যবহার করা হতো, সেগুলো হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তো আমরা জেনারেল সাইকোলজিটার প্রতি আমি আবারও গুরুত্ব দিচ্ছি যে অবশ্যই আপনারা জেনারেল সাইকোলজিটাকে খুবই গুরুত্ব দিবেন। কিন্তু তার মানে এই না যে বাকিগুলো থেকে কোশ্চিন হবে না, বাট এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ অলরেডি আপনাদের যে পরীক্ষাটা হয়েছে এমসিকিউ পরীক্ষাতে, কিন্তু এখান থেকে অনেকগুলো কোশ্চিন এসেছে। তো ডেভেলপমেন্টাল সাইকোলজি, এখানেও হয়তো কিউরিয়াস হতে পারে, এক্সামিনারের জেন্ডার অনেকটা কাজ করতে পারে। এক্ষেত্রে হয়তো যদি ফিমেল হয় সেক্ষেত্রে তার ডেভেলপমেন্টাল সাইকোলজিতে গুরুত্বটা বেশি হতে পারে। আমার নিজেরও হচ্ছে মাস্টার্সের মেজর ছিল আসলে ডেভেলপমেন্টাল সাইকোলজি। তো জিজ্ঞাসা করতে পারে এই ডেভেলপমেন্ট মানেটা কি আসলে। মজার ছলেও সেটা বলতে পারে যে আমরা তো জানি যে ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, কিন্তু ডেভেলপমেন্ট সাইকোলজি বিষয়টা কি? ঠিক আছে, এই ডেভেলপমেন্টাল সাইকোলজি এটাও কিন্তু এক ধরনের উন্নয়ন, বাট মনোবিজ্ঞানের ক্ষেত্রে আমরা কিন্তু ডেভেলপমেন্টাল মানে উন্নয়ন বলি না, আমরা এটা কি বলি? আমরা বলে থাকি বিকাশ। তো বিকাশ হচ্ছে কি? এই প্রক্রিয়া কিন্তু জন্ম পূর্ব থেকে মৃত্যু পর্যন্ত। এটা এমন না যে একটা নির্দিষ্ট বয়সের, তা না। এটা জন্ম পূর্ব থেকে একেবারেই মৃত্যু পর্যন্ত মানুষের বা যে কোনো প্রাণীর যে একটা পরিবর্তন হয়, চেঞ্জেসগুলো হয়, সেটাকেই আমরা বলে থাকি ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ডিভিশনস অফ লাইফ সাইকেল। এই যে লাইফ সাইকেলের ডিভিশনে এখানে আমরা 3টা ভাগে ভাগ করেছি। আপনাদের মনে থাকার কথা যে প্রথমটাই আমরা কি পড়েছিলাম? ফেজেস। ফেজেস। তারপরে দ্বিতীয়টা কি ছিল? স্টেজেস। এবং তৃতীয়টা ছিল হচ্ছে সিকুয়েন্সেস। এই 3টা জিনিস সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে, কারণ এটা হচ্ছে ডেভেলপমেন্টাল সাইকোলজির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফেজেস হচ্ছে এই যে জন্ম পূর্ব থেকে একেবারে মৃত্যু পর্যন্ত মানুষের কতগুলো ফেজে ভাগ করা হয়েছে। আমি আগে বলেছি যে ডেভেলপমেন্ট, সারাফিনোর বইতে কিন্তু সুন্দর করে বলা হয়েছে অ্যাকর্ডিং টু ওয়েস্টার্ন কালচার। ওখানে কিন্তু লেখাটা আছে অ্যাকর্ডিং টু ওয়েস্টার্ন কালচার। সেখানে 6টা স্টেজের কথা বলা হয়েছে, বাট আমাদের বাংলা অনেকগুলো বই আছে সেখানে 7টা স্টেজের কথা বলা হয়েছে। 6 বা 7, কিন্তু আমরা হয়তো বাইরের রেফারেন্সটাই বেশি অথেন্টিক মনে করি, এই জন্য 6টা স্টেজ রয়েছে আমাদের ফেজের ক্ষেত্রে। সেটা এই স্টেজগুলো কি কি হতে পারে? প্রিনেটাল স্টেজ, যেমন প্রিনেটাল স্টেজ রয়েছে, তার ইনফ্যান্সি, চাইল্ডহুড, অ্যাডাল্টহুড, ওল্ড এজ, এইগুলো হচ্ছে ফেজেস। স্টেজেস স্পেসিফিক কোনো স্টেজেস নাই, কিন্তু এই যে এরিকসন একজন মনোবিজ্ঞানী, তিনি কিন্তু 8টা স্টেজের কথা বলেছেন। যেমন একটা হচ্ছে বেসিক ট্রাস্ট ভার্সাস মিসট্রাস্ট। আসলে একটা মানুষের জন্ম পূর্ব থেকে মৃত্যু পর্যন্ত কত ধরনের স্টেজ ডেভেলপমেন্ট হয়, কত ধরনের বিকাশগুলো হয়ে থাকে। যেমন কখন সে বিশ্বাস এবং অবিশ্বাস করতে শিখে, তো ওইগুলো হচ্ছে স্টেজেস। এরিকসনের কয়টা স্টেজ রয়েছে এটা প্রশ্ন করতে পারে, যে এরিকসন আসলে 8টা স্টেজের কথা বলেছেন। আর সিকুয়েন্সটা হচ্ছে বিকাশে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিকুয়েন্স, পর্যায়ক্রম, যেটাকে আমরা বলি যে একজন মানুষ কিন্তু কি বসতে না শিখলে সে আগে কি
হাঁটতে শিখবে, দাঁড়াতে শিখবে, কখনোই না। এই যে প্রক্রিয়াটা, সেটাকেই বলা হয়েছে সিকোয়েন্স। তো এরপরে হচ্ছে বিগিনিং অফ লাইফ, কিভাবে একটা প্রাণীর একটা মানব শিশুর সূচনা হয়, হ্যাঁ, কিভাবে কনসেপশন, গর্ভধারণ শুরু হয়, তার প্রিন্যাটাল ডেভেলপমেন্টগুলো কিভাবে হয়, এই যে স্টেজেস অ্যান্ড ফ্যাক্টরস অফ এফেক্টিং প্রিন্যাটাল ডেভেলপমেন্ট। প্রিন্যাটাল কোনটা? প্রিন্যাটাল হচ্ছে জন্মের পূর্ব পর্যন্ত যে সময়টা, গর্ভধারণ থেকে জন্মের পূর্ব পর্যন্ত যে সময়টা, সেটাকেই কিন্তু প্রিন্যাটাল ডেভেলপমেন্ট বলা হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। এখন এই কনসেপশনের ক্ষেত্রে অনেক সময় কোশ্চিন করে যে কিভাবে ছেলে মেয়ে নির্ধারণ হয়, কিভাবে যমজ সন্তান হয়ে থাকে, সেই বিষয়টা সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। মেল এবং ফিমেলের সেক্স ক্রোমোজোমগুলো কি কি, মেলের হচ্ছে একটা XY, আর ফিমেল হলে কি হবে, দুইটাই XX। ঠিক আছে? তো এখন যমজ সন্তান কিভাবে হয়? প্রশ্ন আসতে পারে যে অভিন্ন যমজ বা ভিন্ন যমজ এগুলো কেন হয়, কিভাবে হয়? সেই ডিফারেন্সটা কিন্তু আপনার বুঝতে হবে। ঠিক আছে? আমাদের যে একটা স্পার্মের সাথে যখন একটা ওভাম মিলিত হয়, তখন এটা কি হয়, মাইটোসিস প্রক্রিয়া, কিন্তু দ্রুত কোষ বিভাজনগুলো হয়ে থাকে, দুইটাই মিলাই একটা জাইগোট তৈরি হয়, এবং এই কোষগুলা কিন্তু কি হয়, একটা থেকে আরেকটা হয়, এভাবে বাড়তেই থাকে। তো এখানে কোনোভাবে যদি একটা কোষ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সেটা থেকেও কিন্তু আবার সেই কোষটাও সমান শক্তির অধিকারী হয়, এবং সেখান থেকে আবার কোষ বিভাজন শুরু হতে হতে সেখানেও একটা সন্তানের জন্ম হয়। এইখান থেকে যে ছুটে গিয়ে এখানে একটা আলাদা আরেকটা কোষ বিভাজন শুরু হলো, এই ক্ষেত্রে যে যমজটা হবে, এটা কিন্তু কি হবে, অভিন্ন যমজ হবে। ঠিক আছে? মানে এটা যদি ছেলে হয়, এটাও ছেলে হবে, এটা দেখতে যেমন হবে, এটাও তেমনই হবে। কিন্তু যখন একাধিক স্পার্ম এবং ওভাম আলাদাভাবে মিলিত হয়ে আলাদাভাবে কোষ বিভাজন শুরু করে, তখন সেটা ভিন্ন যমজ হবে। সেটা ছেলেও হতে পারে, আলাদা মেয়েও হতে পারে, দুইটা একই রকম হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তারা ভিন্ন যমজ হবে না, আলাদা আলাদা হবে। তো বার্থ প্রসেস, এটা নিয়ে কোশ্চেন নাও হতে পারে, আবার হতেও পারে। আমরা জানি যে বার্থ প্রসেসগুলো কি আসলে, টাইপস অফ বার্থ, টাইপস অফ বার্থ, যে জন্ম কত ধরনের হয়ে থাকে, এগুলো হতে পারে সে নর্মাল বা রেগুলার, আমরা যেটাকে বলি যে প্রায় 90% শিশুই জন্ম হয় নর্মাল, সেটা ব্রিজ পজিশন হতে পারে বা সিজারিয়ান হতে পারে। তো এরপরে হচ্ছে নিওনেট বা নবজাতক, এটার সময়কাল খুবই কম, জন্ম থেকে মাত্র 2 সপ্তাহ এটার সময়কাল। তো আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, সেগুলো হচ্ছে আমরা এখন আলোচনা করব। যে এখানে আরেকটা বিষয় হচ্ছে সোশ্যালাইজেশন প্রক্রিয়া। যেহেতু শিক্ষকতার সাথেই আপনারা জড়িত হবেন, যারা এখানে চাকরি পাবেন, কারণ আমাদের মূল পোস্টিং প্লেসটাই হচ্ছে শিক্ষকতা বা কলেজে। তো সেক্ষেত্রে আপনারা সোশ্যালাইজেশন প্রসেসটা কি এবং প্রোডাক্টসগুলো কি কি হতে পারে, এজেন্টসগুলো কি কি হতে পারে। এজেন্টস যেমন স্কুল লাইফ শেষ করেই কিন্তু একজন শিশু, একটা ছেলে বা একটা মেয়ে কিন্তু কলেজে আসবে। তো সেক্ষেত্রে তার সোশ্যালাইজেশন প্রক্রিয়াটা কেমন হয়েছে, সেই স্কুলে তার সোশ্যালাইজেশনটা ঠিক মতো হয়েছে কিনা, সেগুলো সম্পর্কে কোশ্চেন করতে পারে, বাট না খুব বেশি গুরুত্বপূর্ণ না এই বিষয়গুলো। অ্যাটিটিউড, অ্যাটিটিউড হতে পারে। তো এখান থেকে সবথেকে একটা আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মনোভাব, মতামত এবং মূল্যবোধ, এই তিনটার মধ্যে পার্থক্য কি? মনোভাব, মতামত এবং মূল্যবোধ, এটার ডিফারেন্সটা কি বা বেসিক পার্থক্যটা কি, সেটা নিয়ে কোশ্চিন হতে পারে। মনোভাব হচ্ছে যে আমরা সংজ্ঞায় দেখেছি কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে যাবার যে আমাদের মানসিক প্রক্রিয়া বা পূর্ব প্রস্তুতি, সেটাই হচ্ছে মনোভাব। মনোভাবটাকে আমরা যখন
বাচনিকভাবে প্রকাশ করি বা আমরা কথায় হতে পারে, লিখিত হতে পারে, সেভাবে যখন প্রকাশ করব তখন সেটা হয়ে যাবে মতামত। মতামত কিন্তু কি ইন্টারনাল না, কিন্তু মনোভাবটা আমার ইন্টারনাল হতে পারে, কেউ জানবে না যে একটা বিষয় সম্পর্কে আমার মনোভাবটা আসলে কি। বাট যখন সেটা মতামত হয়ে যাবে তখন কিন্তু সেটা কি হলো, আর গোপন থাকলো না, সেটা প্রকাশিত হয়ে গেল। সেটা আমি মুখেও বলতে পারি বা আমি একটা রিটেন স্টেটমেন্ট দিলাম, সেক্ষেত্রে মতামত। আর মূল্যবোধটা হচ্ছে একটা স্থায়ী বিশ্বাস। মনোভাব, মতামত কি এগুলো পরিবর্তনযোগ্য, কিন্তু মূল্যবোধটা হচ্ছে একটা স্থায়ী, দীর্ঘস্থায়ী একটা বিশ্বাস। এটা কিন্তু সহজে পরিবর্তন হয় না। আমাদের হাজার হাজার মনোভাব, মতামত থাকতে পারে, বাট আমাদের মূল্যবোধ হচ্ছে খুবই কম। তো কম্পোনেন্টস অফ অ্যাটিটিউড আমরা বলি যে তিনটা কম্পোনেন্ট আমরা পড়ে এসেছি। কি কি? প্রথমটা হচ্ছে অবহিতিমূলক বা কগনিটিভ আমরা বলি, পরেরটা হচ্ছে ফিলিংস বা এফেক্টিভ, আর তৃতীয়টা হচ্ছে আমরা করণ আচরণ যেটাকে বলে থাকি, সেটা হচ্ছে। এই তিনটা হচ্ছে মনোভাবের কিন্তু কি উপাদান। এরপরে চলে এসেছি আমরা গ্রুপস। টাইপস অফ গ্রুপ, দল কাকে বলে আসলে, কত ধরনের গ্রুপস রয়েছে, ইন গ্রুপ, আউট গ্রুপ, রেফারেন্স গ্রুপ, মেম্বার গ্রুপ, হ্যাঁ, তারপরে ফর্মাল গ্রুপ, ইনফর্মাল গ্রুপ। তো অ্যাজ এ টিচার আপনি কোন গ্রুপের সদস্য হবেন, সেখানে ফর্মাল নাকি ইনফর্মাল? অবশ্যই ফর্মাল গ্রুপের সদস্য, কারণ আমাদের একটা নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলতে হয় এবং আমাদের পদসোপান রয়েছে। আমাদের প্রথমে হয়তো প্রিন্সিপাল স্যার রয়েছেন, তার বা প্রফেসর রয়েছেন, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে লেকচারার। তো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সোশ্যাল সাইকোলজি থেকে লিডারশিপ। কারণ অ্যাজ এ টিচার বা অ্যাজ এ অফিসার আপনার কিন্তু এই কোয়ালিটিটা অবশ্যই থাকতে হবে। কারণ এত বড় পদে আপনাকে নিয়োগ দেওয়া হবে, আপনি কিন্তু একজন গ্রেট লিডার হিসাবে কিন্তু আপনাকে নিয়োগ দিতে হবে। ইভেন একটা ক্লাসরুমে আপনি ক্লাসরুম ম্যানেজ করতে পারবেন কিনা, ক্লাসরুম ম্যানেজ করাও কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি। ঠিক আছে, আপনার হয়তো আমরা জানি যে আমাদের ক্লাস সাইজগুলো হিউজ হয়ে থাকে, 200, 250, 300 স্টুডেন্ট বা 400 স্টুডেন্ট হতে পারে। সেক্ষেত্রে আপনি পুরো ক্লাস কিভাবে ম্যানেজ করবেন, এটা লিডারশিপের একটা বড় কোয়ালিটি থাকলেই কেবল আপনি এই ক্লাসরুমটা ম্যানেজ করতে পারবেন। তো লিডারশিপের টাইপসগুলো আসলে, লিডারশিপের মধ্যে তিনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে। লিডারশিপ কখন হয়, লিডারশিপের মধ্যে যে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো কি? লিডারশিপের মধ্যে অবশ্যই সেখানে থাকতে হবে, কি থাকতে হবে? একজন লিডার থাকতে হবে, লিডার থাকতে হবে, আপনার ফলোয়ার থাকতে হবে, এবং আরেকটা হচ্ছে আমরা বলে থাকি সিচুয়েশন। আপনি যদি অ্যাজ এ টিচার হিসেবে আপনাকে কলেজে দেওয়া হয়, তাহলে আপনি তখন সেক্ষেত্রে কলেজে হবেন লিডার, আপনার স্টুডেন্টরা হবে আপনার ফলোয়ার, এবং কলেজের পরিবেশ পরিস্থিতি সবকিছুই হবে সিচুয়েশন। ঠিক আছে, তো টাইপ অ্যাপ্রোচে আমরা দেখেছি লিডার কত ধরনের হয়ে থাকে। আসলে আমলাতান্ত্রিক লিডার আছে, বিশেষজ্ঞ লিডার আছে। তো লিডারের কাজগুলো কি কি? লিডারের কাজ আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে বলেন তো একজন লিডারের কাজ কি কি, সেই বিষয়টা সম্পর্কে কিন্তু আপনাদের জানতে হবে। ফাংশনস লিডার, দলীয় শৃঙ্খলা রক্ষা করা, লিড দেওয়া, নেতৃত্ব দেওয়া, এগুলো সবই কিন্তু লিডারের কাজ। তো মাস কমিউনিকেশন অ্যান্ড কালেকটিভ বিহেভিয়ার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, যেখান থেকে আপনাদের কোশ্চিন হতে পারে, সেটা আমি বলি যে রিউমার, গুজব ছড়ানো। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস। এখান থেকে প্রশ্ন হতে পারে যে গুজব কিভাবে ছড়ায়, গুজব মানে ছড়ানোর প্রক্রিয়াটা কি, এটা কিন্তু একটু সুন্দর করে পড়ে যাবেন। রিউমার কিভাবে তিনটা উপাদানের মাধ্যমে ছড়ায়। অলপোর্ড এবং পোস্টম্যান তাদের যে গবেষণায় সেখানে কিন্তু তারা সেটা উল্লেখ করেছেন। তিনটা কি কি? প্রথমটাই হচ্ছে লেবেলিং, প্রথম স্টেজটাই হচ্ছে লেবেলিং। আপনার মনে করার কোনো কারণ নাই যে আমার যে ভাইবা নিবেন সে তো রিউমার সম্পর্কে নাও জানতে পারে, তারা কিন্তু সেভাবে প্রস্তুতি নিয়েই আসেন। প্রথমটাই হচ্ছে লেবেলিং, দ্বিতীয়টাকে আমরা বলি যে শার্পেনিং,
এবং তৃতীয়টা হচ্ছে কি অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন বলা হয়। তো এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আসলে গুজব ছড়ায়, ঠিক আছে। এটা সম্পর্কে যদি প্রশ্ন আসে যে গুজব সঞ্চালন প্রক্রিয়াটা সম্পর্কে বলেন, তখন আপনারা এই তিনটে স্টেজের কথা বলবেন সুন্দরভাবে। সবার শেষের যে টপিকটা আমাদের রয়েছে অ্যাবনর্মাল সাইকোলজি, এটা নিয়েও কিন্তু আসলে আগ্রহের শেষ নাই মানুষের। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অ্যাবনর্মাল সাইকোলজি কেন, আমরা কখন অ্যাবনর্মাল সাইকোলজি বলবো। তো সেক্ষেত্রে এই প্রশ্নটা আসলেও কিন্তু আপনি সবার আগে চলে যাবেন যে তাহলে আমরা তাকে কোনটাকে নর্মালিটি বলবো বা নর্মাল বিহেভিয়ার বলবো, এবং কোনটাকে অ্যাবনর্মালিটি বা অ্যাবনর্মাল বিহেভিয়ার বলবো। নর্মাল বিহেভিয়ার কোনটা, যেগুলো রেগুলার বিহেভিয়ার, মানে খুবই স্বাভাবিক যে আচরণ, রেগুলার বিহেভিয়ার, সেটাই কিন্তু নর্মাল। অ্যাবনর্মাল কি, যেটা হচ্ছে নর্মাল না, রেগুলার বিহেভিয়ার না, এমন একটা বিহেভিয়ার করতেছে যেটা সে কি না, নর্মাল না, স্বাভাবিক না, সেক্ষেত্রেই তখন আমরা তাকে অ্যাবনর্মালিটি বলে থাকি। সেখানে চারটা বিষয় আমরা বলি 4D যে অ্যাবনর্মালিটি, হোয়াট ইজ অ্যাবনর্মালিটি, আপনি এই 4D মাধ্যমে এটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিবেন। প্রথমটাই কি হবে, প্রথমটাই হবে ডিসফাংশন। আমার যে ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী আমি আমার আচরণ করতে পারতেছি না, কাজ করতে পারতেছি না, সেটাই হবে তখন ডিসফাংশন। 4Dর ক্ষেত্রে প্রথমটাই হবে ডিসফাংশন। পরে আমরা চলে যাব ডিস্ট্রেস, তার মধ্যে কি একটা ডিস্ট্রেস কাজ করে, উদ্বেগ, উদ্বেগ কাজ করে বা এই ধরনের একটা অস্থিরতা কাজ করে। তারপর ডেভিয়েন্ট আমরা কখন বলবো, বিচ্যুত। সমাজের 10 জন যেটা করে থাকে সেটাকে আমরা বলবো নর্মাল। একজনের যদি আচরণ তাদের সাথে না যায়, তখন তাকে আমরা বলবো কি ডেভিয়েন্ট, মানে সে ওই ধরনের আচরণগুলো করতে পারতেছে না, ঠিক আছে। আরেকটা হতে পারে অ্যাবনর্মালিটির ক্ষেত্রে, সেটা হচ্ছে ডেঞ্জারাস। ডেঞ্জারাস বিহেভিয়ার হতে পারে, সেটা হতে পারে তার নিজের জন্য, অথবা হতে পারে কার জন্য, অন্যদের জন্য। ডেঞ্জারাস হতে পারে যে সে যে আচরণটা করতেছে সেটা নিজের জন্য বিপজ্জনক হতে পারে, আরেকজনের জন্য বিপজ্জনক হতে পারে। তো অ্যাবনর্মাল সাইকোলজির সাথে ক্লিনিক্যাল সাইকোলজি কি সম্পর্ক বলেন তো? অ্যাবনর্মাল সাইকোলজির একটা ফলিত বা প্রায়োগিক দিকেই হচ্ছে এখন বর্তমানে যে সবচেয়ে জনপ্রিয় একটা শাখা সাইকোলজি, সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলা হয় সাইকিয়াট্রি। প্রায় সময় প্রশ্ন করতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাইকোলজিস্ট অ্যান্ড এ সাইকিয়াট্রিস্ট। তো সাইকোলজিস্ট কখন হবে আর সাইকিয়াট্রিস্ট কখন হবে? অ্যাজ এ সাইকোলজি স্টুডেন্ট আপনার এই ডিফারেন্সটা কিন্তু অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, যে সাইকোলজিস্ট একজন তখনই হবে যখন বাংলাদেশের যে এখন সাইকোলজির নীতিমালা রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে যারা সাইকোলজিতে অনার্স মাস্টার্স করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের উচ্চতর ডিগ্রি রয়েছে, যেমন এমফিল, পিএইচডি, তারাই হবেন সাইকোলজিস্ট। বাট সাইকিয়াট্রিস্ট কিন্তু সাইকোলজিস্ট না, সাইকিয়াট্রিস্ট আলাদা। সাইকিয়াট্রিস্ট একজন হবেন তখনই যখন সে আগে 4-5 বছরে তো এমবিবিএস ডিগ্রি শেষ করবেন। এমবিবিএস ডিগ্রি করার পরে সাইকোলজির উপরে তিনি বিশেষ ডিগ্রি নেবেন, যেমন বাংলাদেশের ক্ষেত্রে হতে পারে সেটা এমডি। সেক্ষেত্রে তিনি হবেন সাইকিয়াট্রিস্ট। এবং একটা বেসিক জায়গায় ডিফারেন্স রয়েছে, সেটা আমরা বলে থাকি যে সাইকিয়াট্রিস্টরা মেডিকেশন প্রদান করতে পারেন, কিন্তু সাইকোলজিস্টরা মেডিকেশন দিতে পারেন না, কারণ সাইকোলজিস্টের মেডিকেল ডিগ্রি নাই, বা সাইকোলজি বেসিক্যালি ডক্টর না, বাট একজন সাইকিয়াট্রিস্ট কিন্তু ডক্টর। তো অ্যাবনর্মাল সাইকোলজির কারণগুলো কি কি হতে পারে আমরা দেখেছি। বায়োলজিক্যাল কারণ থাকতে পারে, তার মধ্যে সাইকোলজিক্যাল অ্যান্ড সোশিও কালচারাল কারণও থাকতে পারে, এনভায়রনমেন্টাল এর মধ্যেই পড়েছে। এগুলো হচ্ছে বেসিক কারণ অ্যাবনর্মাল সাইকোলজির। তো আমাদের
সাইকোলজির একজন বিসিএস ক্যাডার হিসেবে বা একজন শিক্ষক হিসেবে কিন্তু এই বিষয়গুলো নিয়েও আপনার ক্লাসে হয়তো আলোচনা করতে হতে পারে। এজন্য আপনার এই সম্পর্কে বেসিক ধারণা আছে কিনা সেটা কিন্তু একটু ভাইবার ক্ষেত্রে আপনাদের মেজার করা হতে পারে। তো এখানে খুবই একটা কমন কোশ্চিন হতে পারে যে হোয়াট ইজ সাইকোটিক অ্যান্ড নিউরোটিক বা সাইকোসিস এবং নিউরোসিস, যেটাই বলি না কেন, সাইকোটিক কখন বলবো, নিউরোটিক কখন বলবো। নিউরোটিক হচ্ছে মৃদু মাত্রার যদি সমস্যা থেকে থাকে কারোর মধ্যে, মৃদু মাত্রার মানসিক অস্বাভাবিকতা যদি থাকে, তখন তাকে আমরা বলবো নিউরোটিক। যখন এমন অবস্থায় রয়েছে যে তার পক্ষে আর স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব না বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা খুবই কম, তখন সেটাকে আমরা বলবো সাইকোটিক। নিউরোটিক একজন পেশেন্টের ক্ষেত্রে হয়তো তাকে থেরাপি বা এনভায়রনমেন্টাল চেঞ্জেস এই ধরনের পদ্ধতি অবলম্বন করেই তাকে সুস্থ করা যেতে পারে। বাট সাইকোটিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে কি করতে হবে, হসপিটালাইজ করতে হতে পারে, তাকে ড্রাগ দেওয়া লাগতে পারে, হ্যাঁ, মেডিকেশন অবশ্যই লাগবে। তো নিউরোটিকের একটা এক্সাম্পল দেন তো। বলতে পারে যে নিউরোটিক তাইলে আমরা কোনটাকে বলবো, সাইকোটিক কোনটাকে বলবো। নিউরোটিকও যেমন এখানে রয়েছে, তার অ্যাংজাইটি হতে পারে, স্ট্রেস হতে পারে, ফোবিয়া থাকতে পারে, ঠিক আছে। এই বিষয়গুলো কি মৃদু মাত্রার বা স্বল্প মাত্রার মানসিক অসুবিধা, কিন্তু সাইকোটিক হচ্ছে খুবই গভীর, যেমন সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া পেশেন্ট কিন্তু শুধু থেরাপি দিলে কাজ হবে না, তার অবশ্যই কি লাগবে, তার মেডিকেশন লাগবে। তখন এই সিভিয়ার মাত্রায় হলে তখন তাকে আমরা সাইকোটিক বলবো। তো অ্যাংজাইটি বেসড কিছু রয়েছে, অ্যাংজাইটি বেসড ডিসঅর্ডার। তো এই ডিসঅর্ডারগুলোর ক্ষেত্রে আসলে কিছু সিমটম রয়েছে। যে অ্যাংজাইটির একটা সিমটমস বলেন তো। খুবই স্বাভাবিক এই ধরনের কোশ্চিনগুলো করতে পারে। অ্যাংজাইটির এটার বাংলায় করে আপনি বলেন যে সবসময় অস্থিরতা কাজ করবে, ঘুম কম হবে, মনোযোগ থাকবে না, ঠিক আছে। এই ধরনের কিছু অ্যান্সার করলেই কিন্তু আপনার অ্যান্সারটা যথার্থ হবে। এরপর ফোবিয়া কি, ফোবিয়া বলতে হবে, ফোবিয়া জিনিসটা কি, ফোবিয়া যে অহেতুক ভয়, অহেতুক ভয় পাওয়াটাই হচ্ছে ফোবিয়া। আপনাদের কিন্তু বিসিএস এর কোশ্চিনও ফোবিয়া সম্পর্কিত প্রশ্ন এসেছে যে আসলে আপনার কোনো ফোবিয়া আছে বলেন তো। আমার একটা বদ্ধ জায়গায় থাকলে আমার ভয় লাগে, লিফটে উঠলে ভয় লাগে, এগুলো কি, এগুলো অবশ্যই ফোবিয়া। অবসেসিভ কম্পালসিভ বা ওসিডি বলা হয়, যে এই ওসিডি জিনিসটা কি, অবসেসিভ, যেটা অবসেশন, যে বারবার একই চিন্তা আপনার মাথায় আসে, যেটা আপনার স্বাভাবিক কার্যক্রমে কি করে, ব্যাঘাত সৃষ্টি করে বা আপনার নর্মাল যে লাইফ সেটা লিড করতে অসুবিধার সৃষ্টি হয়, তখন সেটা হবে অবসেশন। অবসেশন থেকে কম্পালশন হয়। এই যে বারবার একই চিন্তা করতেছেন, এই চিন্তা করা থেকে আপনি যে কাজটা করতেছেন, তখন সেটাকে বলা হয় কম্পালশন। হ্যাঁ, আপনার মাথায় চিন্তা আসতেছে বারবার যে আপনার হাতে ময়লা রয়েছে এবং এই ময়লা থেকে আপনি অসুস্থ হয়ে যাবেন, মারা যাবেন, এই ধরনের চিন্তা যখন আসে তখন সেটাকে আমরা বলবো অবসেশন। কম্পালশন হচ্ছে ওই যে আপনি যে বারবার চিন্তা করতেছেন আপনার হাতে ময়লা, সেজন্য আপনি কি করতেছেন, বারবার হ্যান্ড ওয়াশ দিয়ে হোক, সাবান দিয়ে হোক হাত ধুতেছেন, হাত বারবার ধুচ্ছেন। এতে করে কি হচ্ছে, আপনার সময় নষ্ট হচ্ছে, হ্যাঁ, বা দেখা গেল হাত ধুইতে ধুইতে হাতে আপনার স্কিন ডিজিজ বা এই ধরনের কোনো সমস্যাও হতে পারে। সেই যে কাজটা, সেটাকে তখন আমরা কম্পালশন বলবো। তো এর বাইরে হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া আপনারা জানেন যে কোন শব্দ থেকে এসেছে, সিজো এবং সিজোইন বা ফ্রেনিয়া। সিজোইন হচ্ছে কি স্প্লিট বা বিক্ষিপ্ত, ভেঙে যাওয়া, আর ফ্রেনিয়া হচ্ছে মন বা মাইন্ড, আমরা যেটাই বলি না কেন। তো টাইপসগুলোর ক্ষেত্রে আসলে আমাদের যে বইগুলো রয়েছে সেখানে মোটামুটি 5 ধরনের সিজোফ্রেনিয়ার কথা বলা হয়েছে। সিজোফ্রেনিয়া হচ্ছে ডিসঅর্গানাইজ বা হ্যাভি ফ্রেনিক আছে, তারপরে হ্যাভি ফ্রেনিক রয়েছে,
সিজোফ্রেনিয়া টাইপগুলো সম্পর্কে কোশ্চেন করতে পারে। হেভি ফ্রেনিক, দ্বিতীয়টা হচ্ছে প্যারানয়েড, তৃতীয়টা হচ্ছে কি ডিসঅর্গানাইজড, মানে যেটা নির্দিষ্ট কোনো ক্লাসিফিকেশনে পড়ে না, তখন ওই টাইপটাকে আমরা ডিসঅর্গানাইজড বলবো। আর এটা হচ্ছে ক্যাটাটনিক বলে, আর সবার শেষেরটাকে বলা হয় রেসিডিউয়াল। তো রেসিডিউয়াল টাইপের সিজোফ্রেনিয়ার এক্সাম্পল হয়তো বলতে পারে আপনার, যে এক ধরনের রেসিডিউয়াল টাইপের সিজোফ্রেনিক পেশেন্টের বৈশিষ্ট্য বলেন, সেক্ষেত্রে আপনি বলবেন যে একজন সিজোফ্রেনিক পেশেন্টের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল, হয়তো থেরাপি বা মেডিকেশনের কারণে সেই বৈশিষ্ট্যগুলো হয়তো একসময় চলে গেছে, কিন্তু কিছুদিন পরে আবার ফিরে আসছে, তখন সেটাকে আমরা বলবো রেসিডুয়াল। যেমন তার হচ্ছে হ্যালুসিনেশন আগে ছিল, মেডিকেশনের কারণে বা তার থেরাপি নেওয়ার কারণে হ্যালুসিনেশনটা চলে গেছে, কিন্তু সেটা আবার ফিরে আসছে একটা সময়, তখন সেটাকে আমরা বলবো রেসিডুয়াল। তো ট্রিটমেন্ট অফ বিহেভিয়ার ডিসঅর্ডার, যেটাকে বলে সাইকোঅ্যানালাইটিক, আমরা জানি সিগমন্ড ফ্রয়েডের খুবই বিখ্যাত একটা থেরাপি হচ্ছে সাইকোঅ্যানালাইটিক। সাইকোঅ্যানালাইটিক থেরাপিতে কি কি ইউজ করা হয়ে থাকে আপনারা জানেন, যে ফ্রি অ্যাসোসিয়েশন ইউজ করা হয়ে থাকে। তবে বাংলাদেশে যেটা সব থেকে বেশি প্র্যাকটিস হয়ে থাকে, বাংলাদেশে কিন্তু সাইকোঅ্যানালাইটিক খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে না। সেটা সম্পর্কে হয়তো বিশেষজ্ঞ জিজ্ঞাসা করতে পারে যে বাংলাদেশে সব থেকে বেশি কোন থেরাপিটা ব্যবহার হয়ে থাকে, সেটা আপনারা বলবেন ক্লায়েন্ট সেন্টারেড থেরাপি, যেখানে একজন থেরাপিস্ট কি করবেন, হয়তো একজন ক্লায়েন্টের তার সব কিছুই শুনবেন, জানবেন, তার সামনে অনেকগুলো অপশন ওপেন করে দিবেন, রাস্তা দেখাবেন, বাট ডিসিশনটা নেবে কে, ক্লায়েন্ট। হ্যাঁ, সেটাই হচ্ছে ক্লায়েন্ট সেন্টারেড থেরাপি। এখন এই ক্লায়েন্ট সেন্টার থেরাপিটা কে আবিষ্কার করেছেন, কে তৈরি করেছেন? একজন বিখ্যাত সাইকোলজিস্ট, ওর নাম হচ্ছে কার্ল রজার্স। ঠিক আছে, এই কোশ্চেনটা আসতে পারে যে বাংলাদেশে কোন ধরনের থেরাপি বেশি ইউজ হয়ে থাকে, অবশ্যই আপনি অ্যান্সার করবেন ক্লায়েন্ট সেন্টারেড থেরাপি। এবং সবার শেষে বর্তমানে যেটা একটু বেশ ভালোই ব্যবহার করা হচ্ছে এখন হচ্ছে বিহেভিয়ার থেরাপি আমরা দিয়ে থাকি। তার মধ্যে একটা বিখ্যাত থেরাপি হচ্ছে ABA বা অ্যাপ্লাইড বিহেভিয়ার থেরাপি, যেখানে হচ্ছে আমরা কি করে থাকি, তার বিহেভিয়ার থেরাপি দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা রেইনফোর্সমেন্ট, পানিশমেন্ট, অ্যাভারশন, শেপিং সব কিছু ব্যবহার করে থাকি। এটা হচ্ছে বিহেভিয়ার থেরাপি, একজনের বিহেভিয়ার চেঞ্জ করার জন্য আমরা যে টেকনিকগুলো ইউজ করে থাকি। এখন অ্যাজ এ পার্টিসিপেন্ট, যেটা আপনার সব থেকে কমন একটা কোশ্চিন আপনাদের করতে পারে যে হাউ ক্যান ইউ হেল্প ইউর স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। আপনি একজন সাইকোলজি টিচার বা সাইকোলজিস্ট, যেটাই হোক, যে আপনি কিভাবে আপনার ক্লাসরুমে স্টুডেন্টদেরকে হেল্প করবেন, সাইকোলজিক্যাল অ্যাপ্রোচগুলো কি হতে পারে। প্রথমটাই আমরা বলি যে বাই কাউন্সিলিং। আমাদের খুবই একটা সাইকোলজিস্টদের একটা বড় সম্পদ হচ্ছে কাউন্সিলিং। আমরা কাউন্সিলিং করতে পারি। কাউন্সিলিং মানে কিন্তু পরামর্শ দেওয়া না, তার কাজ আপনি করে দেওয়া না, তাকে একটা রাস্তা দেখানো, রাস্তা বের করে দেওয়া। আপনি কাউন্সিলিংয়ের মাধ্যমে তাকে হেল্প করতে পারেন। সে হয়তো একটা জটিল সম্পর্কের ভিতর দিয়ে যাচ্ছে, তাকে কাউন্সিলিং করতে পারেন। হ্যাঁ, তার জন্য আপনি থেরাপি দিতে পারেন, সেটা ক্লায়েন্ট সেন্টারেড থেরাপি হতে পারে, বিহেভিয়ার থেরাপি হতে পারে, গাইডেন্স দিতে পারেন। অ্যাজ এ টিচার হিসেবে আপনি কিন্তু তাকে গাইডেন্সও দিতে পারেন। স্পেশাল কেয়ার, হয়তো আপনার ক্লাসরুমে সব স্টুডেন্ট কিন্তু সমান মেধাবী বা সমান অ্যাটেনশনের অধিকারী হতে পারবে না, যা বা পারে না। হ্যাঁ, যার জন্য যতটুকু কেয়ার দরকার তাকে সেই কেয়ারটুকু আপনি এনশিওর করতে পারেন। একজন চোখে কম দেখে, তাকে কি সবার ক্লাসে সবার পিছনে বসাবেন? কখনোই না। আপনি তাকে একটু সামনে এনে বসালেন, সেটুকুই আপনি অ্যাজ এ ক্লাস টিচার হিসেবে করতেই পারেন। প্রধান কাজ হচ্ছে আপনার মোটিভেশন দেওয়া। ঠিক আছে, এই মোটিভেশন যদি দিতে পারেন একজন
স্টুডেন্টের লাইফ আপনি চেঞ্জ করে দিতে পারেন। স্ট্রেস ম্যানেজমেন্ট, হ্যাঁ, বিশেষ করে যারা অ্যাডোলেসেন্স পিরিয়ডে আছে, বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস, অ্যাঙ্গার ম্যানেজ করা খুবই জরুরি। সেটার দিক নির্দেশনাটা আপনি অন্তত দিতে পারেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যেটাকে বলে থাকি, আপনি যদি রেইনফোর্সমেন্টটা সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক কিছুই আর লাগবে না। এই রেইনফোর্সমেন্ট আপনার যথাযথভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এই রেইনফোর্সমেন্ট সম্পর্কে আপনার শিডিউল অফ রেইনফোর্সমেন্টটা সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। শিডিউল অফ রেইনফোর্সমেন্ট, এটা রেশিও এবং একটা কি ইন্টারভ্যাল, এই দুইটা টাইপস আমরা দিয়ে থাকি রেইনফোর্সমেন্ট। রেশিওটা হচ্ছে যে কত নাম্বারের পরে, আর ইন্টারভ্যালটা হচ্ছে কত সময়ের পরে। এই বিষয়টা সম্পর্কে আপনি মাথায় রাখবেন যে শিডিউল অফ রেইনফোর্সমেন্টে সবসময় রেশিও এবং ইন্টারভ্যাল এই জিনিসটা ধরা। রেশিও হচ্ছে ফ্রিকোয়েন্সি বা নাম্বার, ইন্টারভ্যাল হচ্ছে সময়, কতক্ষণ পর পর। এবং সেটা নেগেটিভ রেইনফোর্সমেন্ট আছে, পজিটিভ রেইনফোর্সমেন্ট আছে। আমরা কোন রেইনফোর্সমেন্ট সব থেকে বেশি ব্যবহার করব, সেটা হচ্ছে অবশ্যই আমরা পজিটিভ রেইনফোর্সমেন্টটাকে সব থেকে বেশি ব্যবহার করে থাকব। এখানে একটা জিনিস আপনাদের বলতে চাই যে আপনারা হয়তো ইন্টারভিউ অনেকের ক্ষেত্রে খুবই ফার্স্ট টাইম হতে পারে, আপনারা অনেক বেশি স্ট্রেসফুল হয়ে যেতে পারেন, টেনশন করতে পারেন। বাট এজ এ সাইকোলজি স্টুডেন্ট আপনার অবশ্যই সেই স্ট্রেসটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা জানা খুবই দরকার। তো হয়তো প্রশ্ন একসাথে একাধিক আসতে পারে, এমন না। আমরা পড়েছিলাম না যে ইন্টারভিউর ক্ষেত্রে কি হয়, সিচুয়েশনাল ইন্টারভিউর ক্ষেত্রে একসাথে একাধিক প্রশ্ন আপনার দিকে ছুঁড়ে ফেলতে পারে। আপনি কি করবেন সেরকম সিচুয়েশনে? অবশ্যই আপনি আগে স্টপ, মানে আপনি আগে থামবেন, আপনি আগে কি করবেন, শুনবেন। অনেক সময় হয়তো আপনার একটা ব্রেথ নেওয়া লাগতে পারে, ঠিক আছে, যে আপনি একটা ডিপ ব্রেথ নিলেন, এটা কিন্তু রিল্যাক্সেশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ডিপ ব্রেথ, আপনি হয়তো আপনার ডাক আসে নাই, একটু পরে ডাক আসবে, আপনি মনে করেন ঘেমে নেই একেবারেই একাকার, বা আপনার মুখ দিয়ে হয়তো শব্দই বের হবে না, এরকম একটা শব্দ সিচুয়েশন তৈরি হয়েছে। আপনি জাস্ট একটা ডিপ ব্রেথ নেবেন। ডিপ ব্রেথ এটা কিন্তু একটি খুবই কার্যকরী একটি টেকনিক। ডিপ ব্রেথ নেবেন একটা, দেখবেন যে আপনি অনেকটা রিল্যাক্স হয়ে গেছেন, অনেকটা স্বাভাবিক হয়ে গেছেন। থিঙ্ক, হুট করে অ্যান্সার করবেন না, অবশ্যই আপনি একটু থামবেন, ঠিক আছে, একটু থামবেন, একটু চিন্তা করবেন। থিঙ্ক, প্রশ্নের সাথে আপনার সাইকোলজির অ্যান্সার হোক বা আপনার অ্যান্সারের সাথে একটু কানেক্ট করার চেষ্টা করবেন, দেন আপনি অ্যান্সারটা করবেন বা অ্যাক্ট করবেন। এতে করে কি হবে, আপনার অ্যান্সারটা সঠিক হওয়ার সম্ভাবনা বা উপস্থাপনটা অনেক সুন্দর হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো এর বাইরেও আপনি হয়তো আরও বেশি টেনশনের জন্য রিল্যাক্সেশন করতে পারেন, বা মাইন্ডফুলনেসের যে টেকনিকগুলো রয়েছে আমরা বলে থাকি যে অ্যাটলিস্ট আপনি ডিপ ব্রেথটা নেবেন। তো আমাদের আসলে আমি ক্লাসের প্রথমেই বলেছি যে ভাইভাটা হচ্ছে খুবই আনপ্রেডিক্টেবল, আসলে কোন জায়গা থেকে কোশ্চিন হবে। বাট আপনি যদি যে কোনো সিচুয়েশন মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকেন মানসিকভাবে, আপনার অ্যান্সার জানা থাকুক বা না থাকুক, আপনার কিন্তু ভাইভাটা অনেক ভালো হবে এবং আশা করি যে আপনারা অনেক ভালো করবেন। তো সবার জন্য আবারও শুভকামনা জানাচ্ছি যে আসলে আপনাদের খুবই অল্প সময়ের মধ্যে ভাইভাটা দিতে হবে এবং হয়তো অতি দ্রুতই আপনাদের নিয়োগটা হয়েও যাবে। এবং এটা একটা, আপনারা বলবেন যে যত দ্রুতই হোক না কেন, এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। কারণ নর্মালি একটা বিসিএস শেষ হতে যেখানে 3 বছর 3.5 বছর লাগে, সেখানে আপনারা হয়তো 6 মাসের মধ্যে একটা সুন্দর পরিবেশে জয়েন করতে পারবেন। সেটার জন্য অবশ্যই আপনাদের একটু প্রচেষ্টা বা একটু যদি আপনারা মাথা ঠান্ডা রেখে কাজটা করেন, আপনাদের ভাইভাটা অনেক ভালো হবে। যেহেতু ভাইভাটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনার রিটেনে বা এমসিকিউতে আপনাদের নাম্বারের ডিফারেন্স হয়তো খুব বেশি না, বাট ভাইভায় কিন্তু আপনি একটু ভালো করলে আপনার যে সুযোগটা নেওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। তো সবার জন্য আবারও শুভকামনা জানাচ্ছি।
সবাই ভালো থাকবেন এবং আপনাদের পরীক্ষা ভালো হবে সেই আশাবাদ রেখে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।